আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রথা মাফিক ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের মধ্য দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন গতকাল শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরের সময়কালে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠু রাখতে গঠিত হয়েছে একটি মন্ত্রিগোষ্ঠী ও টাস্কফোর্স। রাজ্য সরকার রক্তদাতাদের জন্য জলযোগ খাতে বরাদ্দ দ্বিগুণ বৃদ্ধি করেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় রাজ্যের প্রায় সব জেলাতেই আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। অষ্টাদশ আইপিএল ক্রিকেট কলকাতার ইডেন গার্ডেন্সে আগামীকাল শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রথা মাফিক ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন গতকাল শেষ হয়েছে। প্রস্তাবের ওপর আলোচনায় বিরোধীদের আচরণের সমালোচনা করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি বিধায়করা যা করেছেন তা দুর্ভাগ্যজনক। এই আচরণকে মান্যতা দেওয়া যায় না। সেই সঙ্গে রাজ্য সরকারের মন্ত্রী ও বিধায়কদের হাজিরা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবে বিরোধীদের তরফে ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শেষ হলো, কিন্তু শেষ লগ্নেও অমীমাংসিত থেকে গেল কিছু প্রশ্ন এবং বহু বিতর্ক। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগকে কেন্দ্র করে প্রধান বিরোধী দলের লাগাতার অধিবেশন বয়কট, নাকি সরকার পক্ষের একের পর এক গুরুত্বপূর্ণ দপ্তরের বাজেট আলোচনা ছাড়াই পাশ করিয়ে নেওয়া, কোনটা ঠিক কোনটা ভুল তা নিয়ে বিতর্ক থাকবে। আবার বাজেটে দেওয়া প্রতিশ্রুতি মতো সাধারণ মানুষের ওপর বাড়তি করের বোঝা না চাপিয়ে কিভাবে হবে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো ৭৭টি প্রকল্পের অর্থসংস্থান, তারও স্পষ্ট জবাব মেলেনি। তেমনি পরিষ্কার নয় আগামী আর্থিক বছরে কিভাবে রাজ্য শোধ করবে সুদ আসল মিলিয়ে ৮০,০০০ কোটি টাকার বেশি ঋণের বোঝা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। গতকাল বিরোধী শূন্য বিধানসভায় ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট সংশোধনী বিল এবং দুটি অ্যাপ্রোপ্রিয়েশন বিলও পাশ হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখা সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল লন্ডন সফর শুরু করছেন। মুখ্য সচিব মনোজ পান্থ তাঁর সঙ্গে থাকবেন। ২৪ তারিখ সেখানকার ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেবেন। ২৫ তারিখ বাণিজ্য সম্মেলন, ২৬ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক, ২৭ তারিখ অক্সফোর্ডে ভাষণ দেওয়ার পর ২৮ তারিখ লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এই সফরের জন্য ইতিমধ্যেই ভারত সরকারের অনুমতি মিলেছে। এদিকে তার অনুপস্থিতিতে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম দেখভালের জন্য মুখ্যমন্ত্রী একটি মন্ত্রিগোষ্ঠী এবং আধিকারিকদের টাস্কফোর্স গঠন করে দিয়েছেন। গতকাল নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি একথা জানান। কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি। তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে। এরা রেগুলার বসবে, মনিটরিং করবে। আর মন্ত্রীদের পক্ষ থেকে আমি মনে করি ৪-৫ জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই ৫ জনের ওপরেও একটা টাস্ক ফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম। এটা একটা ভাগ করে দিয়ে যাচ্ছে এই কারণে, কারণ অনেক সময় অনেক প্রবলেম হয়, তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটা একটা ম্যাটার হয়। এদিকে বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই সফরকে কটাক্ষ করেছে। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, বিদেশ সফরে গিয়ে এমন কিছু যেন করা না হয় যাতে মাতৃভূমির সম্মান লঙ্ঘিত হয়। বাংলা মায়ের সম্মান আপনি রক্ষা করুন। আপনি বিদেশ সফরে যাচ্ছেন, আপনাকে শুভেচ্ছা, কিন্তু এমন কিছু কাণ্ড কারখানা করে বসবেন না যাতে বাংলা মায়ের সম্মান ভূপতিত হয়। কিন্তু আমরা যেটা বুঝলাম যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কোন একটি কলেজে তাকে বক্তৃতা দিতে ডাকা হয়। এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে বক্তৃতা করা আর ধরুন সুরেন্দ্রনাথ কলেজের ক্যান্টিনে বক্তৃতা করা তো এক না। অত্যন্ত ভয় পাচ্ছেন। উনি ভাবছেন ৭ দিনের সফরের পর দেখবো হয়তো মুখ্যমন্ত্রীর চেয়ারটা ভাইপো দখল করে নিয়েছে। এদিকে বিদেশ সফরের আগে দুর্নীতিগ্রস্তদের নিয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। নবান্নতে ঘোষণা যাওয়ার, এখানে আলিমুদ্দিনে ঘোষণা করার কোনো দরকার নেই। তো কত টাস্কফোর্স দেখেছি, যখন সবজির দাম, জিনিসপত্রের দাম বেড়েছে তখন টাস্কফোর্স করেছিলেন। কোথায় গেল? সে উড়ে গেল। আলু চাষে এখন আলুর দাম পাচ্ছে না, টাস্কফোর্স কোথায় গেল? উড়ে গেল। আর কাকে টাস্কফোর্স করছেন? আমরা জানতাম স্কুলে এরকম হতো, সবচেয়ে বদমেশ ছেলেটাকে মনিটর করে দিলে শান্তি থাকবে। যাকে জেলে যাওয়ার পর তাকে টাস্কফোর্স করছে, তাহলে কি হবে? ধর্মীয় উন্মাদনাকে বাদ রেখে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সিপিআইএম আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ জুড়ে সম্প্রীতি শিবির করবে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, শুধু সিপিআইএম নয়, ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্র প্রিয় সব ধরনের মানুষকে একজোট করে এই কর্মসূচিতে সামিল করা হবে। অশান্তিপ্রবণ এলাকাতে আসন্ন রামনবমী এবং ঈদে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মানুষ যাতে উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারেন সেটাই হবে এই উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্য সরকার রক্তদাতাদের জন্য জলযোগ খাতে বরাদ্দ দ্বিগুণ বৃদ্ধি করেছে। প্রতি রক্তদাতা পিছু এই বরাদ্দ 50 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা করা হয়েছে বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 1 এপ্রিল থেকে এই বর্ধিত হার কার্যকর হবে। উল্লেখ্য 2023 এপ্রিল মাস থেকে জলযোগ খাতে রক্তদাতাদের জন্য বরাদ্দ ছিল 50 টাকা। প্রতি বছর রাজ্যে 15 লক্ষ ইউনিট রক্তের চাহিদা থাকলেও সরকারি বেসরকারি শিবির থেকে প্রায় 13 লক্ষ ইউনিট রক্ত সংগৃহীত হয় বলে জানা গেছে। রাজ্য সরকার সব ব্লক স্বাস্থ্য আধিকারিকদের এককালীন নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ দপ্তরের তরফে এই ব্যাপারে অনুমতি মেলার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এই মর্মে এক নির্দেশিকা জারি করে। তাদের কার্যকালে 1 বছর অতিক্রান্ত হলে মাসের 15 দিনের মূল বেতন ও মহার্ঘ ভাতার সমান হারে এই টাকা দেওয়া হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। শিলিগুড়ি পুর নিগম শপিং মল সহ বড় বড় দোকান প্রতিষ্ঠানগুলির সাইনবোর্ডে অন্য ভাষা থাকলেও বাংলায় লেখা বাধ্যতামূলক করেছে। কিছুদিন আগে এ ব্যাপারে মেয়র গৌতম দেবও জানিয়েছিলেন সাইনবোর্ডে বাংলা ভাষা রাখতে হবে। এরপরই এ ব্যাপারে পুর নিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। আগামী 14 এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শপিং মল, রেস্টুরেন্ট, হাসপাতাল, অফিস থেকে শুরু করে অন্যান্য সংস্থাগুলিকেও এই নির্দেশিকা মানতে হবে। গত 4 বছরে রাজ্যের 10 জেলায় বনভূমির পরিমাণ কমেছে বলে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের অধীনে থাকা উত্তরাখণ্ডের দেরাদুনে ভারতের বন জরিপ বিভাগ থেকে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে 2 চব্বিশ পরগনা, 2 দিনাজপুর, দার্জিলিং সহ 10টি জেলায় বনভূমির পরিমাণ কমেছে। তবে 13টি জেলায় তা বৃদ্ধি পেলেও সামগ্রিকভাবে রাজ্যে বনভূমির পরিমাণ হ্রাস পেয়েছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। 2019 সালে যেখানে রাজ্যে বনভূমির আয়তন ছিল 16,902 বর্গ কিলোমিটার, 2023 সালে তা কমে হয়েছে 16,832.33 বর্গ কিলোমিটার। চা বাগানের জমি পর্যটনের কাজে ব্যবহারের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে শিলিগুড়িতে গতকাল চা শ্রমিকদের প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। তরাই ও ডুয়ার্সের বিভিন্ন চা শ্রমিক সংগঠনগুলির সদস্যরা শিলিগুড়ির জলপাই মোড়ে জড়ো হয়ে উত্তরকন্যা অভিযান শুরু করেন। তাদের দাবি, চা বাগানের 30% জমি পর্যটনের জন্য ব্যবহার করা হলে শ্রমিকদের বাসস্থান ও জীবিকার উপর বিরূপ প্রভাব পড়বে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি ও অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্যের প্রায় সব জেলাতেই আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে পুরুলিয়ায় গত সন্ধ্যায় বজ্রাঘাতে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। অষ্টম নারায়ণ দেবনাথ নামে ওই ব্যক্তি মানবাজার থেকে কেন্দ্রাবেদায় সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় বজ্রাহত হন তিনি। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের প্রেক্ষিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। ওভারহেড তার, ইনসুলেটর এবং ফিটিংসের সুরক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সিগন্যাল সিস্টেমের যথাযথ পরীক্ষা এবং ওভারহেড ইকুইপমেন্টের উপর যাতে কোনোভাবে গাছের শাখা প্রশাখা ঝুলে না থাকে তার উপর নজরদারি চালাতে বলা হয়েছে। অষ্টাদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট আগামীকাল শুরু হচ্ছে। কলকাতার ইডেন গার্ডেন্সের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। একটি প্রতিবেদন। টি-20 ক্রিকেটের উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় গোটা দেশ। অষ্টাদশ IPL এর উদ্বোধন হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এখনো পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস 5 বার করে IPL জিতেছে। তবে প্রতিযোগিতার প্রথম থেকে খেলা বিরাট কোহলির এখনো অধরা IPL ট্রফি। 10 দলের IPL-এ এবার দেশের 13টি শহরে হবে 74টি ম্যাচ। ফাইনাল হবে ইডেনে 25শে মে। এদিকে ইডেনে আগামী 6ই এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। ওই দিন রামনবমী থাকায় পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। সেই কারণেই ম্যাচটি কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল ম্যাচের শেষে মেট্রো ও চক্র রেল বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রথা মাফিক ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন গতকাল শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরের সময়কালে রাজ্যে প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠু রাখতে গঠিত হয়েছে একটি মন্ত্রিগোষ্ঠী ও টাস্কফোর্স। রাজ্য সরকার রক্তদাতাদের জন্য জলযোগ খাতে বরাদ্দ দ্বিগুণ বৃদ্ধি করেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় রাজ্যের প্রায় সব জেলাতেই আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। অষ্টাদশ আইপিএল ক্রিকেট আগামীকাল শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।